আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো এই ভিডিওগুলো ছিল হচ্ছে 31st নাইটের। আমরা একটু ছাদে গিয়েছিলাম, তো ওখানে এই আতশবাজিগুলো দেখেছি, কিন্তু এই ভিডিওগুলো না অ্যাড করাই হয়নি। পরে আমার হাজব্যান্ড বলছিল তুমি তো তোমার ভিডিওতে এগুলো অ্যাড করোনি। পরে ভাবলাম যে ঠিক আছে, নতুন ভিডিও যখন দিব সেটার মধ্যে আমি এগুলো অ্যাড করে দিব। এনিওয়েজ, এখানে আমি চলে আসছি আমার ব্রেকফাস্ট বানাতে। তো ফ্রিজে আমি দেখলাম যে মাত্র একটাই ব্রেড আছে, আর আমার কোনো গ্রানোলা বোল বা ইয়োগার্ট বোল যাই বলেন, আজকে ওটা খাওয়ার একদমই সাহস পাচ্ছিলাম না, কারণ যে ঠান্ডা পড়েছে। আর ইয়োগার্টও তো ফ্রিজেই থাকে, ঠান্ডা হয়ে থাকে। তো ওটা মানে ওই ঠান্ডা জিনিস আসলে খেতে একদমই ভালো লাগছিল না, যার জন্য আমি ব্রেডটাই নিলাম। ভাবলাম যে একটু স্যান্ডউইচ বানিয়ে আমি খেয়ে নেই কলা দিয়ে। তারপর একটু চকো চিপস আমি দিয়ে দিয়েছি। এই চকো চিপসগুলো কিন্তু ডার্ক চকলেটের, নর্মাল চকলেটের না। তো আমার কাছে এইটাই ডার্ক চকলেটই খেতে ভালো লাগে নর্মাল চকলেটের থেকে। তো অ্যাকচুয়ালি চা হচ্ছে, আর এখানে আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। তো এই উইনি দ্য পুয়ের ছোট্ট একটা মানে ডল আমি এখানে রেখেছি। তো নাস্তা খাওয়ার সময় না আমি একটা করে ডল বের করে নেই। আমি আর কি নিজেকে বলি যে যেহেতু আমি বাসায় একা, তো এই ডল আমাকে হচ্ছে আমার ব্রেকফাস্টের সময় আমাকে কোম্পানি দিবে। তো এই কোম্পানির জন্যই আসলে একজনকে আর কি সামিল করি। দেখেন কি পরিমাণের মানে চাইল্ডিশ অ্যাক্টিভিটি আমি করি। এরপরে আরও আছে যেগুলো মানে যে সমস্ত কীর্তিকলাপ আপনারা দেখে হাসবেন, আমি দেখাবো একটু পরে। তো আজকের ব্রেকফাস্টটা আমি রান্নাঘরেই করেছি। তো ব্রেকফাস্ট এখানে শেষ। এখন আমি মানে একটু আগে যেটা বললাম যে আরও কী কী কারবার আমার, তো সেগুলোই দেখাচ্ছি। তো ফ্রিজের মধ্যে দেখেন এই যে এটা হচ্ছে একটা চকলেটের মতো। এটা কিনেছি প্রায় 1 বছর হয়ে গেছে। এটা আমি খাওয়ার জন্য কিনিনি, কারণ এটাকে দেখে আমার এত ভালো লেগেছে। তো ভাবলাম যে এটা আমি আমার ফ্রিজে রেখে দিব, যতবার ফ্রিজ খুলবো এই কিউট ডলটাকে আমি দেখবো আর আমার ভালো লাগবে। এবার বোঝেন যে আমার কীর্তিকলাপ কি। আর আমার হাজব্যান্ড যতবার ফ্রিজ খুলে আর এটা দেখে আর আমাকে টিজ করে আর বলে যে তুমি এটা খাবা না, তুমি এটা খাবা না। সে কিন্তু জানে যে আমি এটা খাওয়ার জন্য কিনি নাই, তারপরও আমাকে ইচ্ছা করে যে এগুলো নিয়ে টিজ করে। তো যাই হোক, এরপর আমি চলে আসছি রান্নার কাজে। আজকে বাঁধাকপি দিয়ে একটা ভাজি করব, সাথে চিংড়ি মাছও থাকবে। তো আমার হাজব্যান্ড যখনই এই ভাজিটা খান, তো আমাকে বলে কি যে তুমি তোমার ভ্লগে এই রেসিপিটা কখনো দাও নাই, শেয়ার করো নাই। এই রেসিপিটা তো খুবই মজা, তুমি এটা কেন দাও নাই? তো ভাবলাম যে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তার আগে হচ্ছে এই ভেজিটেবল কাটারের কথাটা বলি। আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে এটা আমি কই থেকে কিনেছি, এটা দাম নিয়েছিল কত। তো এটা আসলে আমি অনলাইন থেকে কিনেছিলাম, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। আমার তো পেজের নেম এখনও মনে নেই, আর প্রাইস সম্ভবত 800-র উপরে ছিল। মানে এক্স্যাক্টটা তো মনে নেই, 800-র উপরে এরকমই হবে। কিন্তু জিনিসটা না খুবই ভালো, এত বেশি ভালো, মানে এই যে আপনারা দেখতেই পারলেন যে এখানে বাঁধাকপিগুলো কি সুন্দর চিকন চিকন কুচি হয়ে গেছে। যদিও চাকু দিয়ে কাটলে আমি এরকম সুন্দর করে কুচি করে কাটতে পারবো, কিন্তু এটা তো অনেক সময় লেগে যায়। এই জন্য এই মেশিনেই আমি করি। আমার মনে হয় সর্বোচ্চ 5-6 মিনিটের মধ্যেই বোধহয় আমার কুটা হয়ে গেছে। এনিওয়েজ, এখন এই বাঁধাকপির রেসিপিতে আমি চলে আসি। পেঁয়াজ, কাঁচামরিচ আর জিরা ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে হলুদের গুঁড়ো, লবণ আর আমাদের যে মিশানো মশলাটা, সেই মশলাটা দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে বাঁধাকপি দিয়ে দিতে হয়। আর এটা ভাজির মতোই আর কি ভেজে তুলতে হয়। এটা মানে তরকারির মতো ঝোলঝোল হয় না, এটা ভাজির মতোই শুকিয়ে ফেলে। তো এই তো এইভাবেই করে। আর যাদের মিশানো মশলা নেই তারা একটু ধনে গুঁড়ো সাথে একটু মেথি গুঁড়ো দিয়ে এটাকে যদি করেন, মানে খেতে অনেক মজা হয়। যখন আমার মিশানো মশলাটা ছিল না, ওই সময় আমি একটু ধনে গুঁড়ো আর একটু মেথি গুঁড়ো দিয়ে করতাম, খেতে একদম অসাধারণ হয়। তো ভাবলাম যে হাজব্যান্ড যেহেতু এত পছন্দ করেছে এবং তিনি আমাকে বললেন আমার ব্লগে যেন এটা আমি শেয়ার করি, তাই আমি এখানে শেয়ার করে দিলাম। আর তীরের সেই মশলা দিয়ে আজকে মুরগি রান্না করব, কারণ আমার হাজব্যান্ড তীরের মশলা দিয়ে মুরগি রান্না, খাসি রান্না এগুলো খুব বেশি পছন্দ করেন, যার জন্য ওভাবেই রান্না করছি। আর এটা অনেক সহজও, আলাদা আলাদাভাবে কোনো মশলা দিতে হবে না, শুধু একটা মশলাই এনাফ। তো এনিওয়েজ, আজকে আমার টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি। তো আমি বেশ কিছুদিন ধরে এই জিনিসটা দেখছি, খেয়াল করছি এবং ইগনোরও করছি, কিন্তু এই জিনিসটা দিন দিন খুবই বেড়ে চলছে। মানে আমার ভ্লগ দেখে সবার একটাই কোয়েশ্চেন এইটাই থাকে যে আমাদের সোর্স অফ ইনকাম কি। আমার কথা হলো যে কে আপনারা, আর আমি আমার সোর্স অফ ইনকাম আপনাকে কেন জানাবো? মানে আপনি আমার লাইফে তো সেরকম ইম্পর্টেন্ট কেউ না, ইভেন আপনাকে আমি চিনিও না। তো ন্যূনতম জ্ঞান, তারপরে যেটাকে কমন সেন্স বলি আমরা, ভদ্রতা বলি, এই জিনিসগুলো কি আপনারা শিখেননি কখনো?
যাকে আপনি কখনো চিনেন না, জানেন না, শুধু ব্লগ দেখে আপনি তাকে কোয়েশ্চেন করে বসেন যে আপনাদের সোর্স অফ ইনকাম কী, আপনাদের এক্সপেন্স কীরকম, তারপরে আমার ব্যাংক ব্যালেন্স কীরকম। আপনারা কিভাবে ভাবেন যে এই সমস্ত কোয়েশ্চেনের উত্তর আমি আপনাকে দিব বা আমি দিতে বাধ্য? মানে এগুলো কোন জ্ঞান দিয়ে আপনারা বলেন? মানে মানুষ এতটাই মূর্খ কিভাবে হতে পারে? আমি এমনও কমেন্ট পেয়েছি যে তারা বলতে চায় যে এখানে যারা থাকে তারা সবাই দুর্নীতি করে থাকে। মানে আমি কি বলবো আসলে, এরকম মূর্খতামের উত্তর আর কি হতে পারে? তবে শুধু এটাই বলবো যে হ্যাঁ, যদি দুর্নীতি করেও থাকে এটা করতেও যোগ্যতা লাগে। তো যোগ্যতা ছাড়া কেউ এখানে নেই, সবাই সবার যোগ্যতা নিয়ে এখানে আছে। সবার একটাই কোশ্চেন, হাজব্যান্ড কী করে, হাজব্যান্ড কী করে, হাজব্যান্ড কী করে। যখন আমি উত্তর দেই যে হাজব্যান্ড কী করে, তারপর পাল্টা জবাবে আমাকে বলা হয় তাহলে তো অনেক টাকা বেতন পায়। তাহলে বুঝেন এগুলো কোনো আসলে কথা? আমি আমার হাজব্যান্ডের ফ্যামিলি নিয়ে বা তাদের কি আছে না আছে কোনো বিষয় নিয়ে কখনো আমি কথা বলি না। এটা আমি কেন বলবো? এটা সম্পূর্ণ ব্যক্তিগত একটা বিষয়। আমি ব্যক্তিগত জিনিস কেন আমি মানুষকে বলবো বা মানুষের সামনে তুলে ধরবো? এটা তো সম্পূর্ণ ইররিলেভেন্ট। অনেকেই অনেক কিছু কিনলে খুব প্রাউডলি প্রাইস বলে যে হ্যাঁ এটা এত টাকা দাম, এটা অত টাকা দাম, কিন্তু আমি কখনই কোনো কিছুর প্রাইস বলি না। এটার একটাই কারণ যে আমি আমার পার্সোনাল এক্সপেন্স সবার সাথে আমি শেয়ার করতে চাই না। আমি কমফোর্টেবল না। আমার পার্সোনাল এক্সপেন্স আমি কেনই বা শেয়ার করবো সবার সাথে? এটা তো সম্পূর্ণ ব্যক্তিগত। তো অন্যরা কি করছে, কিভাবে ইনকাম করছে ওটা না দেখে নিজের উপর ফোকাস করেন, ওটাই আপনার জন্য বেশি ভালো হবে। এনিওয়েজ, এইসব কথা নিয়ে বলতে গেলেই না একদম মেজাজ খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখন আবার ভ্লগে ফেরত আসি। তো আমি দুপুরের দিকে মো আপুকে নক দিলাম যে আপু ভালো লাগছে না, চলেন একটু বের হই। আমি চা নিয়ে আসছি আর একটু মোমো নিয়ে আসছি। তো এখানে আমার যেই মশালা চাটা আছে সেটা আজকে বানিয়ে নিলাম, কারণ শীত পড়লে না মশালা চা খেতে খুব বেশি ভালো লাগে। তো দার্জিলিং তো প্রচুর ঠান্ডা থাকে, এই দার্জিলিংয়ে গিয়েই হচ্ছে এই মশালা টিটা খাওয়া আমরা শিখেছি। তো এই ফ্লাক্সটা কিনে খুব ভালো হয়েছে। চা করে আগে ফ্লাক্সে দিয়ে রেখেছি, আর ঠান্ডা হওয়ার কোনো দুশ্চিন্তা নেই। এরপর আমি এখন মোমো স্টিম করব। আমি প্যারাগনের যে বিফ মোমোটা ওটা নিয়েছি। তো এখন আপনারা অনেকেই মনে করতে পারেন যে আমি নিচে গাজর কেন দিয়েছি। আমি না যতই অয়েল ব্রাশ করি না কেন, তারপরও দেখা যায় যে স্টিম হওয়ার পর মোমোগুলোকে যখন তুলি নিচ থেকে একদম ফেটে ফেটে যায়। তো ওই জিনিসটা যেন না হয় এই জন্য আমি নিচে গাজর দিয়েছি। দেখতেও সুন্দর লাগছে আর মোমোগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে, একদমই ড্যামেজ ছাড়া। তো যার জন্য আমি এভাবে করেছি। তো ওদিকে মোমো স্টিম করতে দিয়ে আমি আমার ব্যাগটা একটু সাজিয়ে নিচ্ছি, কারণ জিনিসপত্র তো লাগবেই। আর এগুলো করতে করতেই দেখা গেছে যে আমার মোমো স্টিম হয়ে গেছে। এখন ওই যে মৌ আপু আমাকে ভাপা পিঠা দিয়েছিল, তো আপুর বক্সটা না আমার বাসাতেই ছিল। তো ভাবলাম যে আপুর বক্সে করেই মোমোগুলো নিয়ে যাই, আর আপুকে বক্সটাও দিয়ে দেওয়া হবে। আর খালি বক্স নিতে আমার খুব খারাপ লাগছিল, যার জন্য আপুর বক্সে আমি মোমোটা নিয়েছি। তো এই তো এখন আমার সব কিছু রেডি। আপু অলরেডি 10 মিনিট আগে এসেই বসেছিল। তারপরে আমার এই যে মোমোটা স্টিম হতে একটু সময় লেগে গিয়েছিল আর কি। তো লাস্ট ভিডিওতে বলেছিলাম না যে আমার মাত্র 1-2 জোড়া স্যান্ডেল, তো এই হচ্ছে সেই 1-2 জোড়া স্যান্ডেল যেটা আমি দেখিয়ে দিলাম। তো আমি সবসময় আমার কোনো ড্রেসের সাথে কালার ম্যাচ করে আমার কোনো স্যান্ডেল হয় না, ব্যাস এই একটা দিয়েই সব কিছুতে আমি চালিয়ে দিই। তো যাই হোক, এই যে মৌ আপু আসার সময় কর্ন স্যুপ নিয়ে আসছেন। তো মৌ আপু আবার সবসময় আমাকে বলে যে আপু আমিও কিছু আনবো। তো আমি বললাম যে আচ্ছা আপু আপনিও কিছু আনিয়ে। তারপরে আপু কর্ন স্যুপ নিয়ে আসছেন আর পানি। তো এদিকে আপু সার্ভ করছে। কর্ন স্যুপটা এত বেশি মজা হয়েছিল না। আপুর রান্না আসলে কি বলবো, আপুর রান্না অনেক মজা। এত কম বয়সে যে সে এত সুন্দর রান্না করেন, এটা আসলেই খুব প্রশংসনীয়। তো আমরা প্রত্যেকটা আইটেম খাচ্ছি আর একটু চিয়ার্স করছি। তো ভালোই হয়। আমি এখানে আসার পর আসলে একজন সঙ্গী পেয়েছি, একজন বান্ধবী পেয়েছি এত ভালো। তো আমার সময়টা খুব ভালো কাটে। আশা করি মৌ আপুর সময়ও খুব ভালো কাটে আমার সাথে, কারণ আমরা একে অপরের কোম্পানি অনেক বেশি এনজয় করি। তো ফ্রোজেন মোমো না আমি সবসময় প্যারাগনেরটাই কিনি। বাকিগুলোর সাথে যদি কম্পেয়ার করা যায় এর মধ্যে প্যারাগনেরটাই সবচাইতে বেশি ভালো, যার জন্য আমি প্যারাগনেরটাই কিনি। আর নিচে একটু এভাবে ভিডিও করতে গেলে এত লজ্জা লাগে, চারিদিক দিয়ে এত মানুষজন আসে, তারপরেও একটু একটু ভাবে কোনো রকম যখন একটু ফাঁকা পেতাম একটু ভিডিও করে নিয়েছি। আর এই হচ্ছে সেই মশলা চা। আপু খেয়ে বললেন যে চাটা নাকি খুব মজা হয়েছে, আমার কাছেও ভালো লেগেছিল চাটা। আর এই যে আমার প্রাণের শহর ঢাকা, সেই কাপে হচ্ছে এখন চা খাচ্ছি। তো চা খেতে খেতে না খুব ফানি একটা জিনিস হয়েছে এখানে। তো আমরা যখন ব্যাক ক্যামেরা দিয়ে সামনের ভিউটা নিচ্ছিলাম, তো ওখান দিয়ে না দুজন লোক আসছিল। তো আমি যখন ক্যামেরা ঘোরাচ্ছি, তো যেদিকে ঘোরাচ্ছি লোকগুলো ওদিকেই যাচ্ছিল। পরে আমরা দুজন এমন হাসাহাসি করছিলাম, মনে হচ্ছিল কি আমরা বোধহয় দুজন লোককেই ভিডিও করছিলাম।
তারপর ওই ভিডিও আবার কেটে নতুন করে আবার ভিডিও করেছিলাম। তো এনিওয়েজ আজকের ব্লগ এই পর্যন্তই। ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাআল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।